প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদেরকে রহস্যের পৃথিবী চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের চ্যানেলকে শোনার জন্য রহস্যের পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমাদের চ্যানেলে আপনাদেরকে যে গল্পগুলো শোনানো হচ্ছে তা নিছক আপনাদের আনন্দ এবং আপনাদেরকে বিনোদনের জন্য। এখানে কোনো প্রকার ভয়ভীতি কিংবা কোনো গুজব কিংবা কোনোভাবে ভয় দেখানোর জন্য নয়। আপনারা সেটা শুধু গল্প শোনার জন্য এবং বিনোদনের জন্য শুনছেন এটা মনে করেই গল্পগুলো শুনবেন এটা আশা রেখেই শুরু করছি আমাদের আজকের গল্প। আজকে রহস্যের পৃথিবীতে আমি রাজকন্যা আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা ডাইনি। তোমাদের একালে ডাইনি নাই, ডাইনি নাই, মায়াবিনী নাই। সেই হিসাবে একালের ছেলেরা ভাগ্যবান। আমাদের আমলে মানে 40-45 বৎসর আগে ডাইনি, ডাকিনী, মায়াবিনী, একালের ছেলেরা ডাইনি ডাকিনীর কথা শুনে হেসে উঠবে। কিন্তু সে আমলে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যেত এদের নামে। আমাদের গ্রামে আমাদেরই বাড়ির পূর্ব প্রান্তে বড় একটা পুকুর, বড় বড় তাল গাছে ঘেরা। তাদের উত্তর পূর্ব কোণে ছিল স্বর্ণ ডাইনির ঘর। একেবারে গ্রামের প্রান্ত, এক পাশে জেলেপাড়া, অন্য পাশে বাউরিপাড়া, মাঝখানে খানিকটা খালি জায়গা। সেই খালি জায়গায় একটা অশ্বত্থ গাছ, সেই গাছতলায় ছোট্ট একখানি ঘর। তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নাই। প্রান্তর চলে গিয়েছে বালি আর কালচে মাটির প্রান্তর। সেই প্রান্তের মধ্যে লালুকচাঁদা নামে পুকুরটা ছিল গ্রামের শ্মশান। এখানে অবশ্য শবদাহ করা হতো না, মুখাগ্নি করা হতো। চারিদিকে পড়ে থাকতো মরার বিছানা, বা মাদুর বালিশ, ন্যাকড়া, বাঁশ, মাটির সরা, ভার, আতপোড়া, কুচি কাঠি। পুকুরটার উপরে একটা ঝাঁকড়া বট গাছ। দিনের বেলাতেও কেউ সে গাছতলায় যেত না। রাত্রে সেটা জমাট অন্ধকারের মতো থমথম করত। স্বর্ণ নিজের ঘরের দাওয়ায় বসে তাকিয়ে থাকতো সেই বট গাছটার দিকে। আমরা তাই ভাবতাম, নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে সেইখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত, সবুজ শস্য ক্ষেত্র। কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে, না বাসতে পারে? স্বর্ণ ডাইনি আমাদের দেশের ভাষায় সনা ডান। শুকনো কাঠির মতো চেহারা, শক্ত দুপাটি দাঁত, কিন্তু নরুনের চেরা চোখের মতো ছোট্ট, তাতে খয়েরি রঙের তারা, বিচিত্র স্থির দৃষ্টি, ভাবলে সেন শুষ্ক, যেন খটখট করতো দুটো হলদে চোখ। এই পাথর শুকনো ডাঙার বুকে ডাইনির দৃষ্টি। এক দৃষ্টিতে ডাইনিরা কচি নধর দেহের, সুন্দর সুশ্রী মানুষের তরুণী নববধূর দেহের অস্থি চর্ম ভেদ, মাংস ভেদ করে ভিতরে প্রবেশ করে খুঁজত প্রাণ পুতুলি। তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে। নধর মানুষ শুকিয়ে অস্থি চর্মসার হয়ে যায়, সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায়। তরুণী নববধূর সব লাবণ্য ঝরে পড়ে, শুধু মানুষ কেন, কচি পাতা ভরা লকলকে সতেজ গাছ অকস্মাৎ শুকিয়ে যায়। ডাইনিরা তারও সরস প্রাণটুকু দৃষ্টি যদি পান করে নেয় নিঃশেষে। স্তব্ধ গ্রীষ্মের দ্বিপ্রহরে তাল গাছের মাথায় চিল চাচায়। কান পেতে শুনতে শুনতে পাওয়া যায় ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুরে সুর মিলিয়ে সঙ্গীত গাইছে, অনুনাসিক মিহির সুরে গাইছে।
রাত্রে, গভীর রাত্রে স্বর্ণ ডাইনির ঘরের দেয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে, ফুটপাট ফুটপাট ফুটপাট। বাট বইছে স্বর্ণ। যারা ডাইনি তারা ভগবানের অভিসম্পাতে রাত্রে মাটির উপর বুকে হেঁটে বেড়ায়। বাট বয়, ভয় হয় না এরপরে। স্বর্ণ তরিতরকারি বেচে বেড়াতো, এই ছিল তার জীবিকা। ৩-৪ ক্রোশ দূরের হাট থেকে কিনে আনতো, বেচতো আশেপাশে গ্রামে। পান, কাঁচকলা, পাকা রম্ভা, শাক, কুমড়ো এসবই আমাদের গ্রামে সে বেচতো না, আশেপাশে গ্রামেই বেচতো। গ্রামের কারো বাড়িতে ঢুকতে সে চাইতো না। কি জানি কার অনিষ্ট সে করে বসবে। তার ভিতরে যে লোভটা আছে, সে যখন লক লক করে জিভ বার করবে তখন তো স্বর্ণের বারণ শুনবে না। কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে। হি হি হি। ওর ভিতরে ডাইনিটা তো ওর অধীন নয়, সেই তো ওর জীবনের মালিক। তারই হুকুমে ওকে চলতে হয়। তার হুকুম ছাড়া ওর মরবার অধিকার নেই। তার ভিতরে যে ডাইনিটা, সে এক সিদ্ধ বিদ্যা। তাকে কোনো নতুন মানুষকে না দেওয়া পর্যন্ত স্বর্ণ মরবে না। স্বর্ণর মাসি কি, কে যেন ছিল ডাইনি। মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল, কিন্তু কেউ যায়নি, ভয়েই যায়নি। যদি সে কোনো কৌশলে তাকে নিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা, সে যে ডাইনি হয়ে যাবে। মৃত্যুর পর স্বর্ণ গেল, নিশ্চিন্ত হয়েই গেল। বিদ্যা সে তো কাউকে দিয়ে দিয়েছে, নইলে মরণ হলো কেমন করে। গিয়ে দেখলে তখন মাসির অনেক আত্মীয় এসেছে। আত্মীয় যা ছিল ভাগ করে নিয়েছে, সকলে চলে গেল। বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দাওয়ার উপর। তার যেমন অদৃষ্ট, হঠাৎ ম্যাও ম্যাও শব্দ করে মাসিরা পোষা বিড়ালটি তার পা ঘেঁষে বসলো। ওটাকে কেউ নিয়ে যায়নি, বিড়ালটা তার পায়ে পা ঘষলে, গড়গড় শব্দ করলে, লেজটা উঁচু করে তার নাকে মুখ ঠেকিয়ে দিলে, যেন বললে, আমাকে তুমি নিয়ে চলো, তুমি কিছুই পাওনি, আমাকেও কেউ নেয়নি। স্বর্ণের মায়া হলো, নিয়ে এলো বিড়ালটা। মাছ ভাত দুধ খাওয়ায়, কোলের কাছে নিয়ে শয়, পাশে জেলে পাড়ায় যায়, বাউরি পাড়ায় যায়। সেদিন হইচই উঠলো জেলে পাড়ায়। জেলেদের একটি কচি ছেলের কি হয়েছে, ধনুকের মতো বেঁকে যাচ্ছে আর কাঁদছে কাঁদছে, যেন বিড়ালের মতো আওয়াজ করে। অবিকল বিড়ালের শব্দ। গুনিন এলো। গুনিন দেখে বললে, ডাইনির কাজ। কিন্তু কিন্তু কি? ডাইনটা মনে হচ্ছে। বলতে হলো না শেষটা। শনের বেড়ালটা ছুটে এলো উঠোনে, রোয়া ফুলিয়ে লেজ ফুলিয়ে শব্দ করে থাবা পেতে বসল। এই এই তো বেড়ালটা, এইটাই ডাইন। বেড়াল ডাইন? হ্যাঁ, কোনো ডাইন মরবার সময় ওকে দিয়ে গেছে ডাইনি বিদ্যে। ঠিক কথা। স্বর্ণের মাসি ছিল ডাইনি, বেড়াল তো তারই। কি সর্বনাশ! একটা জোয়ান ছেলের জেলের পাড়ার দুরন্ত ক্রোধে বসিয়ে দিলে এক লাঠি তার মাথার উপর। মাথাটা প্রায় চুর হয়ে গেল, কিন্তু তবু মরল না। লেজ পাঁচড়াতে লাগলো, নখগুলো বের করে মাটির উপর আছড়াতে লাগলো। গুনিন বললে, সাবধান, কেউ কাছে যাবে না। ও এখন ডাইন মন্ত্রটি দেবার চেষ্টা করবে, নইলে ওর মৃত্যু হবে না। সে মন্ত্র পড়লে, নিজের অঙ্গ বন্ধন করলে, তারপর সন্তর্পণে লেজ ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে। স্বর্ণ ঘরে বসে সবে কেঁপে উঠল। লোকে তাকে গালি দিয়ে গেল, কেন এনেছিল ও এই পাপকে। সন্ধ্যের মুখে কটি ছেলের পথ দিয়ে গেল, তারা বলে গেল বিড়ালটা এখনো মরেনি। ইস, কি গোঙ্গাচ্ছে! বাপরে! শিউরে উঠল তারা। স্বর্ণ গেল চুপি চুপি, না দেখে থাকতে পারলো না। সাদা দুধের মতো বিড়ালটার রং, রক্তে ধুলোয় পিঙ্গল হয়ে গেছে। কি যন্ত্রণাকাতর শব্দ! স্বর্ণ এগিয়ে গেল 2 পা 1 পা করে।
থেকে স্পর্শ করলে বিড়ালটা মরে গেল। শনের এ কি হলো? শনের চোখে এক দৃষ্টি। এ কি হলো তার? এসব সে কি দেখছে? এই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে, তার গর্ভের মধ্যে দুটি ছাগল ছানাকে দেখতে পাচ্ছে। ওই যে কলা গাছটা, ওর ভেতর দেখতে পাচ্ছে কলার মোচা। তার জিভ সরস হয়ে উঠছে, লক লক করে উঠছে। এ কি হলো তার? হে ভগবান! এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি। সে আবার কাউকে ডাইনি বিদ্যা দেবে, তবে তার মরণ হবে, নইলে ওই মাথা ভাঙা বিড়ালটার মতো কাতরাবে কাতরাবে কাতরাবে। তবু তার মৃত্যু হবে না। মৃত্যু চোখের সামনে বসে থাকবে। ও বলবে, আমাকে নাও গো, আমাকে নাও। মৃত্যু বলবে, কি করে নেব? এই বিদ্যে তুমি আগে কাউকে দে, তবে নেব, নইলে তো পারবো না। স্বর্ণের হাত নাই তার ভিতরে ডাইনির উপর। সে কি গ্রামের কারুর বাড়ি যেতে পারে? বাপরে! আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচে ছিল। আমি বললাম, স্বর্ণ পিসি, ছেলেবেলা কখনো সামনে যেতে সাহস হতো না। বড় হবার পর ও পথে গিয়েছি, এসেছি। কখনো সামনে নিজের ঘরে আধো অন্ধকারে আধো আলোর মধ্যে চুপ করে বসে থাকতে দেখেছি। চুপ করে বসে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না। কেউ কথা বললে তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। আমার ২০-২২ বছর বয়স যখন হলো, তখন আমি তার বেদনা বুঝলাম। মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেও সে বিশ্বাস করত সে ডাইনি। কাউকে স্নেহ করে মনে মনে সে শিউরে উঠত। কাউকে চোখে দেখে ভালো লাগলে চোখ বন্ধ করত। তার আশঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে। হয়তো বা খেয়ে ফেলেছে বলে শিউরে উঠত। মনে হতো ডাইনি মন্ত্র, বিষাক্ত তার ভালোবাসা লোভ হয়ে তীরের মতো গিয়ে তাকে বিঁধে ফেলেছে তার হৃৎপিণ্ডে। ডাইনি আজ আর বিশ্বাস করি না, এ কালের ছেলেরাও করে না। কিন্তু স্বর্ণ ডাইনিতে একটি বিচিত্র পরিচয় আমার স্মৃতিতে অক্ষয় হয়ে আছে। সেই কথাটি বলবো। তখন আমার বয়স ৯ কি ১০, কিন্তু ঘটনাটি আজও মনে হয় এই কয়দিন আগের দেখা ঘটনা। হঠাৎ শুনলাম ও পাড়ার অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে, অর্থাৎ ডাইনে নজর দিয়ে দৃষ্টি বাণে বিদ্ধ করেছে, তার ভিতরে প্রবেশ করে তাকে শুষে যাচ্ছে। গ্রামটা একেবারে তোলপাড় করে উঠল। বিখ্যাত গুণিন ছিলেন আমাদেরই বাড়িতে। আমার বাবা গ্রামের বাইরে বাগানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেইখানে থাকতেন এক সন্ন্যাসী, পশ্চিম দেশীয় সাধু। আমি তাকে বলতাম গোসাই বাবা, অর্থাৎ গোস্বামী বাবা। তিনি জানতেন অনেক বিদ্যে। তাকে খবর দেওয়া হলো, তিনি এলেন। আমি তারই সঙ্গে গেলাম স্বর্ণ ডাইনির কীর্তি দেখতে এবং গোসাই বাবার ডাইন তাড়ানো দেখতে। অবিনাশ দাদা, অবিনাশ মুখুজ্জের বয়স তখন ১৭-১৮। বাড়িতে আছে মা আর ২ বোন। অবিনাশ দাদার মা গোসাই বাবাকে বলেন গোসাই দাদা, অবিনাশ দাদা বলেন গোসাই মামা। অবিনাশ দাদার বাড়ি তখন লোকে লোকারণ্য। স্বর্ণ ডাইন অবিনাশকে খেয়েছে। রামজি সাধু ঝাড়বেন। মেটে কোঠার উপর অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ, প্রবল জ্বর। ডাকলে সাড়া নাই। মাথায় শিয়রে বসে মা, পাশে বসে বোন। চোখের জল ফেলছেন। রামজি সাধু গিয়ে একপাশে বসলেন, তার পাশে আমি। ডাকলেন, ভাগনা, অবিনাশ ভাগনা। কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশ, এই, গায়ে নাড়া দিলেন। এবার অবিনাশ ঘুরে শুলো, বললে, মর গা ঘরে গোসাই। আমি মেয়ে ছেলে, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? হুম, তু কন? মেয়ে ছেলে? কে রে তু? অবিনাশ দাদা উত্তর দিল না। অ্যাঁ, তু কে রে? অ্যাঁ, বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো।
বিড়বিড় করে মন্ত্র পড়েন আর ফু দেন। ছু ছু ছু। পরিত্রাহী চিৎকার করে অবিনাশ দাদা, বলছি বলছি বলছি। তবু মন্ত্র পড়া চলল, সঙ্গে সঙ্গে ফুৎকার, ছু ছু ছু। বাবারে মারে, মরে গেলাম রে, ও গোসাই আর মেরো না। বলছি আমি বলছি। বলো বলো, তো কে? বল। আমি স্বর্ণ। আজ স্পষ্ট কানে শুনতে পাচ্ছি। আমি স্বর্ণ, চোখে সব দেখতে পাচ্ছি। থাক সে কথা। গোসাই প্রশ্ন করলেন, স্বর্ণ তু কাহে ইয়া? অ্যাঁ, এখানে কাহে? আমি একে খেয়েছি যে। হ্যাঁ হ্যাঁ, ও তো জানছি, ওকে তো শুধাচ্ছি। কাহে? কাহে খেলি? কি করব? আমার ঘরের সামনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না। আমি আম না পেয়ে ওকেই খেলাম। কাহে? তু মাঙ্গালি না কাহে? কাহে বললি না? আমাকে দাও। কি করে বলবো? একে লোভের কথা, তার উপরে মেয়ে লোক। আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ, তবে এবার তুই যা, ভাগ। না, তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বললেন, যা তুই। আমি বলছি না। বিদ্রোহ ঘোষণা করলে অবিনাশ দাদার মুখ দিয়ে স্বর্ণ ডাইনি। না। আচ্ছা, এ দিদি, সর্ষে এলো, আনো সরিষা। হাতের মুঠে সর্ষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছুপ শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ দাদা, বাবারে মা রে, ওরে মেরে ফেললে রে, ওরে বাবারে। আবার মারলেন সর্ষের ছিটে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি। আর মেরো না, আমি যাচ্ছি। যাবি? হ্যাঁ যাব। সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠল। ওগো, যেতে পারছি না গো। পারছিস না? চালাকি লাগিয়েছিস? হ্যাঁ? হাত তুললেন রামজি সাধু, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলো আবার, না না, যাচ্ছি। যাবি? হ্যাঁ যাব। তবে এক কাম কর, ঘরের বাহারে একটু কলসি মেয়ে জল আছে, দাঁতে উঠাকে লে যা। নেহি তো। তাই 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 যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো। দাদার মা ধরতে গেলেন, রামজি বাবা বললেন না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলো, চোখে বিহ্বল দৃষ্টি তার। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল। সেটা কানাদাতে কামড়ে তুলে নিল। দাঁতে ধরেই সে নেমে গিয়ে সিঁড়ির কাছে গেল, উঠোনে নামলো, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালো। দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল। সে নিজেও পড়ে গেল মাটির উপর। ধরলেন গোসাই বাবা। এবার বিপুল বলশালী পশ্চিম দেশের সন্ন্যাসী কিশোর বা সদ্য যুবা অবিনাশকে ছোট্ট ছেলেটির মতো পাজাকুলি করে তুলে উপরে এনে বিছানায় শুয়ে দিলেন। গোসাই বাবার পাশেই রয়েছে আমি। এবার গোসাই বাবা ডাকলেন, অবিনাশ মামা। অ্যাঁ, কেমন আছো? ভালো আছি। কয়েক ঘন্টার মধ্যে অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল।